চতুর্থ দিনের মতো ইরান ইসরায়েলে পাল্টাপাল্টি হামলা। এবার আইআরজিসির গোয়েন্দা প্রধান কাজেমি নিহত। তেল আবিব ও বন্দরনগরী হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতি। খামেনিকে উৎখাতের ডাক দিল ইরানের পতিত স্বৈরাচার পুত্র রেজা পাহলভি। মার্কিন প্রশাসনের দাবি, ধর্মীয় নেতাকে হত্যা ষড়যন্ত্রের বিরোধিতায় ট্রাম্প। হবিগঞ্জে চলন্ত বাসে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, বাস চালক আটক, পলাতক হেলপার। রাজবাড়ীতে 2 শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় মামলা। কৌশলে পুরনো ঘটনাকে উস্কে আত্মহত্যায় প্ররোচিত করা হয় ঢাবি শিক্ষার্থী শাকিলকে, অভিযোগ পরিবারের। মব তৈরির জন্য জামায়াতকে দায়ী করছেন স্থানীয়রা। আপনার ছেলে নাস্তিক, আপনার ছেলে হিন্দুর সাথে চলাফেরা করে, ঘরে অনেক মূর্তি আছে, অনেক কিছু আছে। পতেঙ্গা সৈকত রক্ষায় মাঠে নেমেছে 3 সংস্থা। সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পট গড়ে তোলার লক্ষ্য। দখলবাজি ও অবৈধ স্থাপনা বন্ধে অনড় সিটি মেয়র। সেতুর অভাবে চরম দুর্ভোগে নরসিংদী আলোকবালি চরের অর্ধলক্ষাধিক বাসিন্দা। বর্ষায় ঝুঁকি নিয়ে নদী পারাপার, সুবিধাবঞ্চিত 9 গ্রামের মানুষ। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। টানা চতুর্থ দিনের মতো ইরানে চলছে ইসরায়েলের সামরিক অভিযান রাইজিং লায়ন। তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে তেল আবিব। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান। অভিযানের তৃতীয় রাতে হামলা হয়েছে অস্ত্রাগারে। টার্গেট করা হয়েছে ইরানের সারফেস টু সারফেস মিসাইল ঘাঁটিতে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা শিকার হয়েছে তেহরানের নারমাক ও লাভিজান জেলাও। যুদ্ধের দামামায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানী তেহরানের বাসিন্দাদের মাঝে। শহর ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। গাড়ির লম্বা লাইনে সড়কে দেখা দিয়েছে ব্যাপক যানজট। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 2 শতাধিক নাগরিকের প্রাণ গেছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য বিভাগ, যাদের মাঝে 70 জনই নারী ও শিশু। ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে ইরান। রাজধানী তেল আবিব সহ ব্যাপক ক্ষতিগ্রস্ত বন্দরনগরী হাইফা। ইরানের হামলায় তেল আবিব, জেরুজালেম সহ অন্যান্য স্থানে বেজে উঠেছে সাইরেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনায়। ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের বের করতে ঘটনাস্থলে ছুটে যায় প্যারামেডিক সহ উদ্ধারকর্মীরা। বাসিন্দাদের বোম শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। বাথ ইয়াম শহরে ধসে পড়া ভবনের নিচে থেকে বের করা হয়েছে আরও 2 জনের মরদেহ। ইরানে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ কাজেমি সহ আরও 2 কর্মকর্তা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে তথ্যটি। রোববার ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হন তারা। মোহাম্মদ কাজিমের অবস্থান লক্ষ্য করে গোলা ছোড়ে ইসরায়েলিরা। হামলায় আরও মৃত্যু হয়েছে কাজিমের ঘনিষ্ঠ সহকারী 2 জেনারেল হাসান মুহাঘেগ ও মোহসেন বাঘেরি। আইআরজিসির পাশাপাশি তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের কেবল নির্ধারিত সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল। তেল আবিবের এমন দাবি আসলে অপপ্রচার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। বলেন, নারী ও শিশুদের লক্ষ্য করে হামলা চালানো ইসরায়েলের অভ্যাসগত বর্বরতা। এর আগে তেল আবিব দাবি করে ইরানের বেসামরিকরা নয়, কেবল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিত করেই চলছে তাদের অভিযান। ইসরায়েলের করা এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিযোগ করেন বাঘি। ইরানে অভিযানের জবাবে পাল্টা ক্ষয়ক্ষতির শিকার হতে হবে জেনেই হামলা শুরু করেছে ইসরায়েল। প্রথম থেকেই ছিল সব রকম প্রস্তুতি, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির। বেসামরিকদের সুরক্ষার সর্বাত্মক চেষ্টার কথাও জানান তিনি। অভিযানের শুরুতেই শীর্ষ সামরিক কমান্ড ধ্বংস করা হয়েছে।
জোরালো অভিযান চলবেই। আগামী কয়েক বছরের জন্য নিজেদের নিরাপত্তা শক্তিশালী হবে। কঠিন মুহূর্ত আসবে, আমরা চ্যালেঞ্জের মাঝপথে রয়েছি। জানতাম আমাদের মূল্য দিতে হবে, তবে দেরি হওয়ার আগেই অভিযান চালাতে হবে। এবার খামেনি প্রশাসনকে উৎখাতের ডাক দিল ইরানের পতিত স্বৈরাচার পুত্র রেজা পাহলভি। ইসরায়েলের সাথে সংঘাতের সুযোগ নিয়ে ইরানি জনগণকে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন নির্বাসিত সাবেক এই যুবরাজ। অভিযোগ রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হাতও মিলিয়েছেন তিনি, ছক কষছেন নানা ষড়যন্ত্র নীল নকশার। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, টিকতে পারবে কি আয়াতুল্লাহ খামেনির সরকার? সাল 1979 যুগান্তকারী বিপ্লবে পাশ্চাত্যপন্থী স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয় ইরান। দেশ ত্যাগ করেন 37 বছর ধরে গদি আঁকড়ে রাখা মোহাম্মদ রেজা পাহলভি। পতন হয় 53 বছরে শাহ সাম্রাজ্যের। তখন থেকে ইরানের নেতৃত্বে ইসলামী বিপ্লবের নেতারা। 4.5 দশকের ইসলামী প্রজাতন্ত্র এবার উৎখাতের ডাক দিলেন ইরানের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভির ছেলে, যিনি বর্তমানে নির্বাসিত। একে তো ইসরায়েলের সাথে চরম সংঘাত, তার উপর একে একে হারাতে হচ্ছে শীর্ষ সামরিক নেতৃত্ব এবং পরমাণু বিজ্ঞানীদের। সময়টা ভালো কাটছে না খামেনি প্রশাসনের। ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হয়ে যেন ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ইরানের শাসন ব্যবস্থা। সেই সুযোগকেই কাজে লাগাতে চায় ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি। এখন এটি একটি সুযোগ। শাসন ব্যবস্থা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। আশা এবং শক্তির এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানের জনগণের অবশেষে নিজেদের মুক্ত করার সুযোগ এসেছে। তাদের লড়াইয়ে সমর্থন দিতে গোটা বিশ্ব প্রস্তুত। চলমান অস্থিরতা আর সংকটকে পুঁজি করে ক্ষমতায় ফেরার পথ সুগম করতে চাইছেন সাবেক ইরানি প্রিন্স, আর সেজন্য ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ডাক দিয়েছেন সরকার পরিবর্তনের। ইরানি জনগণ এখন বুঝতে পারছে সমস্যার মূল কারণ এই শাসন ব্যবস্থা, যেটি আর না থাকলে বিশ্ব এবং ইরানিরা উপকৃত হবে। শুরু থেকেই বিষয়টি নিয়ে তর্ক করে আসছে যে শাসন ব্যবস্থার পরিবর্তনই চূড়ান্ত সমাধান। এখন সামনে সুযোগ আছে, কারণ শাসনভার সবচেয়ে দুর্বল অবস্থানে। 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ শাসন ব্যবস্থায় ইরান জুড়ে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার এবং তার সরকারের। খামেনির শাসনামলে ইরান হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টায় ষড়যন্ত্র আঁটছিল ইসরায়েল, যার বিরোধিতা করেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য জানিয়েছে মার্কিন প্রশাসন। বলছে, রাজনৈতিক নৈতিকতা থেকে অবস্থান নিয়েছে প্রেসিডেন্ট, তবে নিজ দেশের নাগরিকের ওপর হুমকি আসলে ইরানকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। পারমাণবিক অস্ত্র তৈরি কিংবা বিশ্বের কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়ানোর কোনো রকম আগ্রহ নেই ইরানের। নিজ দেশের প্রয়োজন, শান্তি রক্ষা ও জনগণের অধিকারের কথা চিন্তা করে পরমাণু সক্ষমতা অর্জন দেশটির একমাত্র লক্ষ্য। নিরন্তর এ দাবি জানিয়ে আসছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ধর্মীয় ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাজতন্ত্রের পতন ঘটিয়ে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা রুহুল্লাহ খোমেনির পর 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতায় আসীন হন। কেবল ধর্মীয় নেতা হিসেবেই নয়, সমরাস্ত্র ও পরাশক্তিতে ইরানকে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রে পরিণত করায় জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন এ নেতা। তার নেতৃত্বে ইরান অংশ নিয়েছে ইরাক, ইয়েমেন, ইসরায়েল বিরোধী গুরুত্বপূর্ণ যুদ্ধে। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী IRGCর সামরিক ক্ষমতা বাড়ানোর পিছনে ব্যাপক অবদান রেখেছেন সর্বোচ্চ নেতা। ইসলামের উপর বিশ্বাস রেখে কোন রকম পারমাণবিক অস্ত্র তৈরি কিংবা সরবরাহের দিকে যেতে চাই না আমরা। যদি চাইতাম তাহলে পশ্চিমারা আমাদের থামাতে পারত না। তারা আমাদের পারমাণবিক উন্নয়ন থামাতে পারেনি এবং শত চেষ্টা করলেও ভবিষ্যতেও তা থামাতে পারবে না। 86 বছর বয়সী প্রবীণ এ নেতাকে হত্যা করতে ষড়যন্ত্র আটে ইসরায়েল। এমন তথ্য ফাঁস করে মার্কিন প্রশাসন বলছে, পারমাণবিক চুক্তি বিষয়ে যথেষ্ট তিক্ততা থাকলেও সর্বোচ্চ নেতার বিরুদ্ধে ইসরায়েলের এ পরিকল্পনার বিরোধিতা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিভাবে সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনা করছে ইসরায়েল, সে বিষয়ে জানা যায়নি কোনো তথ্য। মার্কিনী বিশ্লেষকরা মনে করেন, এখন পর্যন্ত মার্কিন কোনো সামরিক কিংবা বেসামরিক কাউকে হত্যা কিংবা ক্ষতি করেনি তেহরান। তাই নিজেদের রাজনৈতিক নৈতিকতা থেকে ব্যক্তি হত্যার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান ধরে রেখেছেন ট্রাম্প। তবে একজন মার্কিনীর শরীরে ইরানের আঁচড় লাগলে তা সহ্য করা হবে না, এমন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
বিমানের পাল্লার চেয়ে হামলার দূরত্ব বেশি, মাঝ আকাশে নেই কোনো রিফুয়েলিং, জরুরি অবতরণ করে ফুয়েল ট্যাঙ্কও ভর্তি করা হয়নি গোটা অভিযানে। তবুও কিভাবে ইরানে F-35 যুদ্ধবিমান দিয়ে হামলা করতে পারল ইসরায়েল? অপারেশন রাইজিং লায়নের পর বারবারই উঠে আসছে এমন প্রশ্ন, যার চাঞ্চল্যকর উত্তর মিলেছে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে। 1000-এরও বেশি মাইল আসা যাওয়া করে ইরানে হামলা চালায় ইসরায়েলি F-35 যুদ্ধবিমান, যেটি একবার জ্বালানি ভরে প্রায় 700 মাইল অতিক্রম করতে সক্ষম। অর্থাৎ ইরানে অভিযানে মাঝ আকাশে রিফিউলিং অথবা জরুরি অবতরণ করতে হবে অন্য কোনো দেশে, যা বাস্তবে হয়নি। পাল্লার বাইরে গিয়েও যুদ্ধবিমানটি দিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল, কিন্তু কিভাবে? ইরানে অপারেশন রাইজিং লায়ন পরিচালনায় F-35 ফাইটার জেটের বিশেষ সংস্করণ ব্যবহার করে তেল আবিব। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানে মিলেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, ইরানকে সামনে রেখেই যুদ্ধবিমানটিতে কিছু সংযোজন আনে ইসরায়েল। নতুন এই সংস্করণের নাম রাখা হয় F-35I আদির, যাতে সংযুক্ত করা হয় অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক। তবুও অপরিবর্তিত থাকে যুদ্ধযানটির রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা, অর্থাৎ স্টেলথ মোডেই আগের চেয়ে দূরের টার্গেটে হামলা চালাতে সক্ষম হয় ফাইটার জেটটি। শুনতে সহজ মনে হলেও বাস্তবে যুদ্ধবিমানে এমন পরিবর্তন আনা বেশ জটিল, কেননা স্টেলথ ফাইটার জেটের কাঠামোতে সামান্য পরিবর্তনেও নষ্ট হতে পারে এর রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা। এটি খুবই চ্যালেঞ্জিং একটি কাজ। F-35 স্টেলথ ক্ষমতা নষ্ট না করেই এই পরিবর্তন আনা হয়েছে। শুধু বিমানের বাইরের কাঠামোতেই নয়, বিমানের অভ্যন্তরেও আনা হয়েছে পরিবর্তন। বেশ কয়েকটি স্তরে পরিবর্তন আনার ফলে নতুন মাত্রা পেয়েছে বিমানটির সক্ষমতা। দূরপাল্লার স্টেলথ ফাইটার জেটের মধ্যে অন্যতম বিবেচনা করা হয়ে থাকে F-35 ফাইটার জেটকে। অত্যাধুনিক সেন্সর আর নেটওয়ার্কিং প্রযুক্তিতে সমৃদ্ধ যুদ্ধবিমানটি যে কোনো পরিস্থিতিতেই জয় পরাজয়ের সমীকরণ পাল্টে দিতে সক্ষম। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ঢাকা থেকে হবিগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। আটক করা হয়েছে বাস চালককে, তবে পালিয়ে গেছে হেলপার। রোববার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ আউশকান্দি সড়কের সালামতপুর এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। রাজধানী থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্য অতিক্রম করে মেয়েটি সিলেট পর্যন্ত চলে যায়। পরে সেখান থেকে হবিগঞ্জ যেতে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে উঠে শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে কিশোরীকে একা পেয়ে পালাক্রমে নির্যাতন চালায় বাসের হেলপার লিটন মিয়া ও চালক সাব্বির। কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানায়। পরে সালামতপুর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় টহল টিম বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। চালককে আটক করা গেলেও কৌশলে পালিয়ে যায় হেলপার। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাজবাড়ীর পাংশায় 2 স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। রোববার রাতে ভুক্তভোগীদের পরিবার এই ঘটনায় 2টি পৃথক ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ, ওই দিন দুপুরে স্কুল থেকে কোচিং করে বাড়ি ফেরার পথে তাদের পথরোধ করে শিহাব ও হাসমত নামের 2 কিশোর। পকেট থেকে ব্লেড বের করে ভয় দেখিয়ে পাশের একটি পানের বড়জি নিয়ে নির্যাতন চালায়। পরে ভুক্তভোগীরা পরিবারকে সব খুলে বললে থানায় মামলা করেন তারা। এই ঘটনায় শিহাবকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে ধরতেও কাজ করছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল উদ্দিন আত্মহত্যার জন্য প্ররোচনা এবং মব তৈরির মাধ্যমে অপমান অপদস্থ করাকে দুষছেন স্বজনরা। মীমাংসিত একটি পুরনো ঘটনাকে কৌশলের সামনে এনে উস্কে দেয়া হয় বিতর্ক। এজন্য জামায়াত নেতাকর্মীদের দায়ী করছেন স্থানীয়দের কেউ কেউ। পুলিশ বলছে, অভিযোগ পেলেই কেবল নেওয়া হবে ব্যবস্থা। চারুকলা শিক্ষার্থী শাকিলের আত্মহত্যার কারণ খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী রিয়াজ রায়হান। ছবি তুলেছেন ফারিস হোসেন। সন্তান হারিয়ে পাগল প্রায় ষাটোর্ধ্ব করিমন বিবি। ছোট ছেলে শাকিলের আত্মহননের পর বিলাপ করেই কাটছে দিনের বেশিরভাগ সময়। মানিকগঞ্জের সিংগাইরের দক্ষিণ জামসা গ্রামে কথা হয় শাকিলের মায়ের সঙ্গে। জানান, ঘটনার দিন ঠিক কি হয়েছিল। তোর নিজের জীবন নিজে দিবি না, আমরা তোরই করু, তোর নিজের বিচার নিজে কর। আমি নিজের বিচার নিজে কি করু, আমার আত্মহত্যা করুন না গো, তোর কাছে একটা ভুল করছিলাম, মাপ চাইছি, তাও তোরা যদি না মানুষ চাইলাম আবার আমার একটা পাপ করুন লাগবে।
এটি শাকিলের ঘর জুড়ে ছড়িয়ে আছে স্মৃতি। প্রায় ৩০ কেজি তামা দিয়ে নিজের প্রতিকৃতি তৈরি করেছিলেন শাকিল। যদিও এসব অপছন্দ ছিল স্থানীয় একটি গোষ্ঠীর, যারা তাকে নাস্তিক আখ্যা দিয়েছিল। এটা কোনো চক্র আছে, এটার পিছনে কোনো ষড়যন্ত্র তো অবশ্যই আছে। এই সেই শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন শাকিল। নিজের কলেজের দৃষ্টিনন্দন এই দুটি স্থাপনার কারিগরও তিনি। ছেলের সৃষ্টির সামনে বাবা নাসিরউদ্দিন জানালেন কিভাবে একটি মব তার সন্তানকে ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে। বাড়িতে এরকম 30 জন পোলা বানাইছে, আসার পরে শেষে আমার ডাইকে উঠাইছে, ওঠার পরে শাকিল তো আমি তো জানি শাকিল ঘুমাই রয়েছে। এখন তো শাকিলতে পাওয়া যায় না, শাকিলতে দায় নাই। তাহলে আমার অনেকগুলো পোলা বানায় কয়ে তাহলে ওরা আব্বারে নিয়ে যাও। আমাকে কী ব্যাপার নেবেন, কী সমস্যা? আপনার ছেলে নাস্তিক, আপনার ছেলে হিন্দুদের সাথে চলাফেরা করে, ঘরে অনেক মূর্তি আছে, অনেক কিছু আছে। আপনার এইটার বিচার আপনার না পাওয়া, আপনার ছেলেরা না পাইলে আপনারা নিয়ে আমরা এখন বিচার করুম, আপনারা বুক সমান গারুম, গায়ে পাথর নিক্ষেপ করুম। ঘটনার সূত্রপাত মাস কয়েক আগে ফেসবুকে একটি পোস্টে মতামত দিয়েছিলেন শাকিল। সেখানে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে তা মুছে ফেলে নিজের আইডি থেকে শাকিল ক্ষমা প্রার্থনা করেছিলেন। পরিবারের সদস্যরা জানান, গেল 9 জুন সেই মতামতের স্ক্রিনশট সামনে এনে নতুন করে উস্কে দেওয়া হয় বিতর্ক। এ নিয়ে স্থানীয় কয়েকজন যুবক শাকিলের বাড়িতে গিয়ে হুমকি ধামকি দেয়। একই দিনে ফেসবুক মেসেঞ্জারে রবিউল ইসলাম নামের কলেজেরই এক সহপাঠী নানাভাবে হুমকি দেয় শাকিলকে। সেই রাতেই নিজের ঘর থেকে শাকিলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। জানার চেষ্টা করেছিলাম সেদিন রাতে কারা গিয়েছিল শাকিলের বাড়িতে। পরিবার জানায়, সাইদুর মোল্লা নামের এক প্রতিবেশী মব থেকে উদ্ধার করেন পরিবারটিকে। জামশা বাজারে পাওয়া গেল সাইদুর মোল্লাকে। জানতে চাই কি হয়েছিল সেদিন। যারা গিয়েছিল ওদের সান্ত্বনা দিলাম যে দেখো তোমরা এটা নিয়ে আর কোনো উচ্চবাচ্চা করো না, এলাকায় কালকে বসা হবে। ওর বাবারও আমি বুঝাইলাম, দেখেন ভাই আপনি এটা নিয়ে বেশি চিন্তা করেন না, এখানে ভাঙচুর কোনো কিছু হইব না। আর হয়তো আলেমরা থাকবে, এলাকার মুরব্বীরা থাকবে, তারা পয়সা করে তওবা করাইব। সাইদুর মোল্লা মব সৃষ্টিকারীদের নাম পরিচয় বলতে না চাইলেও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার নেপথ্যে ইউনিয়ন জামাতের নেতাকর্মীরা। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন জামাত নেতারা। ফজলু মোল্লা জামাতের সভাপতি, ওই উগ্রবাদী মানুষ, ওই আর যদিও নিজে আসে নাই, কিন্তু ওর এইটাই আর কি এই কামটা হয়েছে আর কি, ওই তুই আর কি নেতৃত্ব দিয়ে এই কাজটা করাইছে। 15, 20, 30 জন বা 30-35 জন পোলা বানাম অপরিচিত, চিনি না। তা আমি বলছি কি হয়েছে, বললো যে এই যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে এই করছে, কটূক্তি করছে। আমি কি কটূক্তি করছে, আমি তো ফেসবুক চালাই, আমি পাই নাই। তোমাদের পরে একজনে দেখেন, আমি বললাম যে এটা আসলে খারাপ করছে, সব বিষয়ের একটা মীমাংসা আছে। কারণ হলো জ্ঞানজাম করে এলাকায় এই সৃষ্টি করে লাভ নাই, এলাকায় একটা শান্ত সৃষ্টি আছে, এটাই থাকবে। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না শাকিলের ব্যক্তিগত মোবাইল ফোনের। এই ঘটনায় পুলিশের ভূমিকা রহস্যজনক। একজন শিক্ষার্থীর মৃত্যু নিয়ে পুলিশের দাবি, অভিযোগ নাই, তাই ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। কোনো জিনিস যখন কোনো বিষয়ের উপর যখন স্পেসিফিকভাবে আমাদেরকে অভিযোগ দায়ের করবে, তখনই সেই বিষয়টা কিন্তু পুলিশ নিজেরা বাদী হয়ে তখন মামলা দায়ের করে বা আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করে। ছেলের এমন মৃত্যুর জন্য কোনো বিচার চাইবেন না? এমন প্রশ্নের উত্তর ক্ষোভ আর আক্ষেপে ভরা। আল্লাহর কাছে বিচার দিছি, যদি আল্লাহ বিচার করে তাহলে আমি পাবো। এই ঘটনায় প্রকৃত দায়ীদের খুঁজে বের করা ও শাস্তি নিশ্চিতের দাবি স্বজন স্থানীয়দের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সিংগাইর, মানিকগঞ্জ। পতেঙ্গা সমুদ্র সৈকত রক্ষায় অবশেষে মাঠে 3 সংস্থা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং উন্নয়ন কর্তৃপক্ষ। দখলবাজি এবং অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে অনড় সিটি মেয়র। দৃষ্টিনন্দন এই সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দেয়া এবং উন্নত ব্যবস্থাপনার পরিকল্পনার কথাও জানিয়েছে 3 সংস্থা। পতেঙ্গা সমুদ্র সৈকতে গেলেই চোখে পড়ে ব্যাঙের ছাতার মতো শত শত অবৈধ স্থাপনা। সম্প্রতি সিটি কর্পোরেশন বেশ কিছু ভাসমান দোকানপাট উচ্ছেদ করলেও রয়ে গেছে অনেকগুলো। হচ্ছে আপনার সরকারি জায়গা, আমরা বসতেছি, এটা বেশি, তাই না? এখানে তো আমাদের কোনো যুক্তিও নেই এখানে বসার। আমরা ছেলে মেয়ে পরিবার নিয়ে কোথায় যাবো? মানে পেটের দায় এখানে আসতেছে আর কি, কোনো না কোনো চেক করতে হবে। যখন আমাদের দোকান ভাঙে দেবে, আমাদের পেটের দায়, আমরা চুরি ডাকাতি করবো, এখানে গাঁজার আড্ডা হবে, মদার আড্ডা হবে। পারবেনভাবে বসা দিলে আমাদের জন্য সুবিধা আর কি। এখানে কিছুদিন ভাবে উচ্ছেদ করে দেয়, এটা আমাদের জন্য সবাই এখানে ব্যবসা করতে আসছে।
অবৈধ স্থাপনার কারণে নষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য। গলাকাটা দামের কারণে দোকানগুলোতে প্রতারিত হচ্ছে ক্রেতারা। এসব দোকান ঘিরেও চলছে চাঁদাবাজি। উচ্ছেদ পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দৃষ্টিনন্দন এই সৈকত রক্ষায় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন সিটি মেয়র। জানান এটিকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পট করার পরিকল্পনা। যে কোনো প্রকারে এই পতেঙ্গা সমুদ্র সৈকতকে আমাদেরকে সুন্দর রাখতে হবে এবং এখানে অসুন্দর করার জন্য যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। সংস্কার করে পতেঙ্গা সমুদ্র সৈকতকে দৃষ্টিনন্দন রূপে সাজালেও রক্ষণাবেক্ষণ ও নজরদারি নেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের। যত্রতত্র অবৈধ স্থাপনা এবং শত শত হকারের দৌরাত্মে অতিষ্ঠ পর্যটকরা। যে দোকানগুলো করা হয়েছে আমরা এগুলো আহ্বান করব জেলা প্রশাসন এবং অন্যান্য আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এটাকে পুনর্বাসন করব। পুনর্বাসনের জন্য আমাদের জায়গা আছে। ব্যবস্থাপনার একটা সুন্দর সিস্টেম তৈরি করতে হবে, যেই সিস্টেমের মধ্যে একটা আন্তর্জাতিক বিচের মতো এটা একটা সুন্দর বিচে পরিণত হয়। গেল 7 জুন ঈদুল আজহার দিন পতেঙ্গা সমুদ্র সৈকতে আকস্মিক পরিদর্শনে বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মূলত এরপরই শুরু হয় উচ্ছেদ এবং সৈকত রক্ষার প্রক্রিয়া। জোবায়ের শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে নরসিংদী সদরের দুর্গম চরাঞ্চলের অর্ধ লক্ষাধিক মানুষ। সেতু না থাকায় বছরের পর বছর ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হচ্ছে আলোকবালির বাসিন্দাদের। যোগাযোগ সহজ না হওয়ায় হচ্ছে না আর্থসামাজিক উন্নয়নও। তবে জনগণের কথা বিবেচনা করে অঞ্চলে একটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রমত্তা মেঘনা নদী, তারই একটি প্রবাহিত শাখার বুক চিরে জেগে ওঠা দুর্গম জনপদ নরসিংদী সদরের আলোকবালি। নৌপথে আলোকবালির মূল ভূখণ্ডে যেতে সময় লাগে 2 থেকে 4 ঘন্টার মতো, অথচ শহরের সাথে জনপদটির দূরত্ব মাত্র 20 কিলোমিটার। একটি সেতুর অভাবে এমন দুর্ভোগে 9 গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ। যদি একটা ব্রিজ থাকতো, যে জায়গায় 15 মিনিট লাগতো ওই জায়গার মধ্যে আমাদের 2 ঘন্টা এমনকি 3 ঘন্টা এমনকি 5 ঘন্টা লাগে। মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এর মাঝে হচ্ছে নদীপথে এদের যোগাযোগ, আর নদীপথে যোগাযোগের কারণে এদের নৌকা দিয়ে পার হইতে হয়। শহরে যাতায়াতের একমাত্র ভরসা নৌপথ, তাই ঝুঁকি নিয়েই নদী পার হতে হয় শিক্ষার্থী, কর্মজীবী ও জরুরি রোগীদের। বর্ষায় পানি বাড়লে বাড়ে দুর্ঘটনা, শুষ্ক মৌসুমে কচুরিপানায় ঘটে বিপত্তি। অন্যদিকে সেতুর অভাবে বেগবান হচ্ছে না গ্রামীণ অর্থনীতিও। নানা সুবিধা থেকে বঞ্চিতই থেকে যাচ্ছে চরবাসী। অনেক দুর্গম চরাঞ্চল বালি, এখানে লোকজন অনেক মানবতা জীবনযাপন করে। লেখাপড়ার মান উন্নয়ন, তারপর হলো চিকিৎসা খাত, সবাই সবকিছুর জন্য আমরা নরসিংদীর উপর নির্ভরশীল করতে হবে। পুলিশ আমাদের সদর থানাতে এসে আর এখানে কচুরিপানা অথবা ব্রিজ না দেখে, গাড়ির রাস্তা না দেখে তারা এখানে আসতে পারে না, যে কারণে আমাদের এখানে অবৈধ অস্ত্র এবং মারামারি গোলাগুলি এটা যুদ্ধ তো প্রায় সময় হয়। 2-3টা মাস থাকে যে কচুরিপানা নদীটা ভরা থাকে, তখন এই নৌকা নরসিংদী শহরে আসতে পারে না। তো তারা চিকিৎসা সেবা এবং শিক্ষা সেবা এবং এই সেবাগুলি থেকে তারা বঞ্চিত হয়। তবে আশ্বস্ত করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, খুব শিগগিরই এই অঞ্চলে যোগাযোগ মাধ্যম নির্মাণ সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা। কচুরিপানার মাধ্যমে যে মানুষ ভোগান্তির সৃষ্টি হয়, এটা একটা জ্বলন্ত প্রমাণ হলাম আমি নিজে একদিন ওইখান দিয়ে চলার সময় 2 ঘন্টা আটকে ছিলাম। আমাদের একটা প্রকল্প আছে, সেই প্রকল্পটার ভিতরে এটা সার্ভে হয়ে গেছে এবং হাইড্রোমরফোলজিক্যাল স্টাডিও হয়ে গেছে। ইনশাল্লাহ এই প্রকল্পটা যদি আলোর মুখ দেখে, ইনশাল্লাহ আমাদের এই ব্রিজটা বাস্তবায়ন হবে। আলোকবালি থেকে শহর পর্যন্ত যোগাযোগের জন্য 300 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করতে হবে বলে জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। প্রায় 12 কোটি টাকা শুধু সড়ক সংস্কারের জন্য, তবুও নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার 6 কিলোমিটার সড়কের সংস্কার কাজ। স্থানীয়দের অভিযোগ, ইট, খোয়া, বালু সহ সড়ক সংস্কারে ব্যবহার করা সবকিছুই নিম্নমানের। সে সাথে যুক্ত হয়েছে কাজের ধীরগতি। বালিয়াটা মুনটিয়া সড়কটি এখন স্থানীয়দের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। স্বস্তিক যাত্রাও দুর্ভোগে পরিণত হয় টাঙ্গাইলের বালিয়াটা থেকে মুনটিয়া পর্যন্ত 6 কিলোমিটার এই সড়কে। কালিহাতী উপজেলার এই সড়কটির সংস্কারে 2023-24 অর্থবছরে টেন্ডার দেয় এলজিইডি। প্রায় 12 কোটি টাকা চুক্তিমূল্যে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দাস এন্টারপ্রাইজ। অভিযোগ, 6 কিলোমিটার সড়কের কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী।
এক সাইড করে মানে এমনি রেখে চলে গেছে, তারপরে পরবর্তীতে নিম্নমানের খোয়া এমনকি হলো যা আছে সবই নিম্নমানের ইট হলো 3rd ক্লাস ইট দেওয়া হলো, সেটা হলো সাইডে দিয়েছে। রাস্তা খোঁড়াখুড়ি করে চলে যাচ্ছে, এতে সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে। এই জায়গায় ভ্যান রিক্সা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ে। আর রাস্তার মান সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন সেই ক্ষেত্রে বলতে হয় এই রাস্তার কাজের মান খুবই নিম্নমানের। সড়ক সংস্কারের এই মানহীন কাজও চলছে ধীর গতিতে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তায় চলাচলকারীদের। পথের দুধারে যাদের বাড়ি ধুলাবালির কারণে সেখানে টেকাই দেয়। রাস্তা ভাঙছে যেহেতু মনে করেন পুরোটাই পাকা হয়েছে, বাকি একটু ভাঙার নিকে মনে হয় সমস্যা, গাড়ি চালাইতেও সমস্যা হয়, ধুলাবালির দোকান ঘাটেও সমস্যা হয়, পাবলিকেও গালাগালি দেয় গাড়ি নিয়ে গেলে। কাজ করতেছে, খোয়াটাও ভালো হয় না ঠিক মতো কাজ ভালো করতেছে না, মানুষের মানে অসুবিধা মানুষের। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানালেন, মানসম্পন্ন মালামাল ব্যবহারে ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে। একাধিকবার চেষ্টা করেও ঠিকাদারের সাথে যোগাযোগ করা যায়নি। কিছু কিছু মালামাল আছে যেগুলি মনে করেন যে আমাদের পুরনো মানে আমাদের স্যালভেজ ম্যাটেরিয়াল, সেগুলো দেখে অনেক সময় নতুন পুরনো মাল মনে হচ্ছে, কিন্তু এগুলো আমরা পারমিশন আছে আমাদের, যদি আমরা গভর্নমেন্ট তাদের কাছে আমরা সেল করছি, ঠিকাদার ইউজ করতে পারবে। আর ঠিকাদারের যে বিষয় আছে, টাইমের ক্ষেত্রে সে পিছিয়ে আছে, আমি তাকে চাপ দিচ্ছি। 2023 সালের 1 ডিসেম্বর থেকে শুরু হয় বালিয়াটা মনোটিয়া সড়কের সংস্কার কাজ, শেষ হবে চলতি বছরের 1 ডিসেম্বর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে এই বীর মুক্তিযোদ্ধার। ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান মোস্তফা মহসিন মন্টু সবশেষ ২৪-এর গণঅভ্যুত্থানে ছিলেন অগ্রণী ভূমিকায়। বর্ষিয়ান এই রাজনীতিবিদ ৭৯ বছরের বর্ণাঢ্য জীবনের ইতি টানলেন রোববার বিকেলে। বিকেল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গণফোরামের এই সভাপতি। ২ মাস ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় অসুস্থ ছিলেন তিনি। মোস্তফা মহসিন মন্টু ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে ২ বার নির্বাচিত হন সংসদ সদস্য। ১৯৯২ সালে বহিষ্কৃত হয়ে যোগ দেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিবৃতি দিয়েছে গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল। সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। তার চলে যাওয়াতে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি সহজে পূরণ হবার নয়। তার মতন অভিজ্ঞ এরকম একজন সজ্জন মানুষ, গণমানুষের নেতা হিসেবে যিনি পরিচিত, এই সময়কালে তাকে হারানোর শোকটা এটা সহজে কিন্তু পূরণ হবার না। ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯-এর মহান গণ অভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধে তার যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকা বাঙালি জাতি চিরদিন কৃতজ্ঞতায় স্মরণ করবে। বাদ এশা এলিফ্যান্ট রোডের বাইতুল মামুন মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। সোমবার কেরানীগঞ্জের দ্বিতীয় জানাজা ও দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে চুরির অপবাদে 2 যুবককে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। স্থানীয়রা জানায় আলামিন, শান্ত ও পারভেজের চুরির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। স্কুল থেকে নটি, ফ্যান ও বৈদ্যুতিক মোটর চুরির প্রমাণ পাওয়ায় আলামিন ও পারভেজের বিরুদ্ধে শনিবার সালিশের আয়োজন করা হয়। এ সময় বারদি ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ড সদস্য ওমর ফারুক ও মসলন্দপুরের নূর মোহাম্মদ তাদের উপর নির্যাতন চালান। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সোনারগাঁও থানার ওসি জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অসময়ে ভাঙছে যমুনার পাড়। ভাঙনের কবলে পাবনার বেড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। ভাঙনের আশঙ্কায় নিলাম হয়ে গেছে এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি। নদী পাড় বাঁচাতে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
নদী ভাঙনের সাথে দীর্ঘদিনের পরিচয় যমুনা পাড়ের মানুষের। বর্ষা না আসতেই আবারও সেই ভাঙনের কবলে পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা। বিলীনের আশঙ্কায় চর সারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2টি ভবনই নিলাম করে দেয়া হয়েছে। রড সুরকি বিক্রি করে কিছুটা হলেও অর্থ আদায়ের প্রত্যাশা স্কুল কর্তৃপক্ষের। পাঠদান কার্যক্রম সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র। জমি পরেই চলে গেছে, কি জমি আছে ডাঙার, কারণ বাড়ি দিয়েও চলে যেতেছে। অন্তত ইমার্জেন্সি ভাবে হলেও জিও এক ধরনের নদীটা শাসন করে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বাচ্চাদের সেখানে ক্লাস নেওয়া হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড সহ তদন্ত কমিটির মতামত নিয়ে আমরা এটা কন্ডেম করে এটা নিলামের ব্যবস্থা করা হয়েছে। এর আগে গত বছর ভাঙনের মুখে পড়েছিল চরনাগদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। একটি ঘরের টিনের বেড়া খুলে আসবাব সরিয়ে নেওয়া হয়েছিল। পড়ে আছে কংক্রিটের কঙ্কাল। বাকি অংশে কোনো রকমে চলছে পাঠদান। আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল, ঈদগাহ মাঠ, কবরস্থান যেখানে স্থাপিত আছে এটাকে রক্ষা করার জন্য সরকার বাহাদুরকে আমরা বিশেষভাবে আকুল আবেদন করছি। খাওয়ার একমাত্র ঘরে কিছু খাওয়ার জন্য নাই, আমরা বিপদের ভিতরে আছি। আমার জমি জমা সব ভেঙে ছিঁড়ে গেছে। আমরা রাত্রে ভয়ের ভিতরে থাকি যে কখন নদীটা যেন ভেঙে যায়। গুলিয়া যদি বস্তা মস্তা ফালা যদি প্রতিরোধ না করে আমরা একদম ফকির হয়ে যাব। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে। ওখানে এমার্জেন্সি কাজ করা হয়েছে। আমরা সামনে পার্মানেন্ট ওয়ার্ক করার জন্য আমরা ইতিমধ্যে আমরা ডিপিপি সাবমিট করেছি। ডিপিপিটা দ্রুত পাস করে এখানে পার্মানেন্ট ওয়ার্ক করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। ভাঙন আতঙ্কে রয়েছে উপজেলার চর নাগদা, চর পাইখন্দা, চর ভারেঙ্গা, চর সাফুল্লা, চর কল্যাণপুর সহ বেশ কয়েকটি গ্রামের হাজারো পরিবার। শেষ সম্বল রক্ষায় স্থায়ী বন্দোবস্তের দাবিতে কয়েক দফায় মানববন্ধন করেছে নদীপাড়ের মানুষ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। শরীয়তপুরে পদ্মা নদীতে বালুমহাল ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। প্রশাসনের এমন উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভে নেমেছে পদ্মাপাড়ের মানুষ। ভাঙন প্রবণ এলাকা হওয়ায় এখান থেকে বালু উত্তোলন করা হলে ব্যাপক নদী ভাঙনের আশঙ্কা করছেন তারা। হাইড্রোগ্রাফি জরিপ ছাড়া বালুমহাল ঘোষণার ব্যাপারে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। শান্ত এই পদ্মা বর্ষা এলেই হয়ে ওঠে আগ্রাসী। প্রতি বছরই কেড়ে নেয় নদীপাড়ের হাজারো মানুষের ভিটেমাটি। শরীয়তপুরের 3টি উপজেলার 21টি ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে পদ্মা। ভাঙন যেন এই এলাকার মানুষের নিত্যসঙ্গী। গত 10 বছরে সর্বস্ব হারিয়েছে এই জনপদের অন্তত 20,000 পরিবার। ভাঙন ঠেকাতে গত 5 বছরে প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে একাধিক বাঁধও নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। এই যে নদীটা দেখতেছেন না, এখানে আমরা এই পর্যন্ত 4বার ভাঙছি নদী। আমাদের বাধ্যতা গেলে রেকর্ডের সয় সম্পদ মনে করেন নিয়ে গেছে নদীতে। আমাদের চরে অনেকের জায়গা জমি নাই, এখানে মানুষ নদী ভেঙে গেলে বাড়ি করে জায়গাও পাইব না। এমন পরিস্থিতিতেও নদীর 77 নং কাচিকাটা মৌজার 22.63 একর জমি বালুমহাল ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। ইজারা দরপত্রে অংশগ্রহণের জন্য তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে ঘোষণার অনুমতি চেয়ে বিভাগীয় কমিশনারের কাছে চিঠি দেয়া হয়েছে। ভাঙন কবলিত এলাকায় জেলা প্রশাসনের এমন উদ্যোগে ক্ষুব্ধ পদ্মাপাড়ের মানুষ। ড্রেজিং যদি করতে হয় তাহলে আমাদের দাবি যে বালুগুলো উত্তোলন করতে হবে, বালুগুলো নদীর দুই পাশে ফালাইতে হবে। সর বাঙ্গাল হয়ে গেলে আমরা ফুলাই বালবাচালে আমরা খামু কিভাবে? আমাকে তো সরদুর একটু গিরিস্তি করি, এই জায়গাটুকু থাকবো না। আমরা হাজার হাজার লোক এই জায়গায় বসবাস করি। আমরা যদি নদীতে বিলীন হয়ে যায়, বালু কাটলে আমরা নদীতে বিলীন হয়ে করে লাগবো এই নদীতে বালু কাটলে। বালু উত্তোলনের ফলে ব্যাপক নদী ভাঙনের আশঙ্কা রয়েছে। হাইড্রোগ্রাফি জরিপ সম্পন্ন করে নদীর গতিপথ ও স্রোত নিরূপণ শেষে এই বিষয়ে সিদ্ধান্তের পরামর্শ পানি উন্নয়ন বোর্ডের। বিধিমালা যেটা আছে বালুমহলে সেটা ঠিকভাবে মেনটেন করতে হবে। বিআরডব্লিউটি এর মাধ্যমে যে জরিপ করে হাইড্রোগ্রাফিক যে জরিপ, সেই জরিপ করে এরপরে হইতেছে এটা সিদ্ধান্ত নিতে হবে। সরকারি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সকল বিভাগের মতামত নিয়ে বালুমহল ঘোষণার চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে জেলা প্রশাসক। সংশ্লিষ্ট সকল অফিস থেকে আমরা প্রতিবেদন সংগ্রহ করেছি এবং ইতিবাচক প্রতিবেদন আমরা পেয়েছি। সকল প্রতিবেদন সহ আমরা প্রয়োজনীয় কাগজপত্র সব সন্নিবেশ করে আমরা এটা বিভাগীয় কমিশনার স্যারের কাছে পাঠিয়েছি। এবার সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী যে ধরনের নির্দেশনা আসে আমরা সেইভাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। একদিকে ভাঙন রোধে নির্মাণ করা হচ্ছে বাঁধ, অপরদিকে নদীর মাছ থেকে বালু উত্তোলনের জন্য চলছে মহাল ঘোষণার প্রক্রিয়া। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ এলাকাবাসী। এস এম শাকিল,
যমুনা নিউজ, শরীয়তপুর। শেরপুরের নালিতাবাড়িতে লেবু চাষ করে দিন ঘোরাচ্ছে কৃষি উদ্যোক্তা জুলহাস উদ্দিনের। তার সফলতা দেখে লেবু চাষের দিকে ঝুঁকছেন অন্য কৃষকরাও। কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা পাহাড়ি এলাকায় লেবু চাষে আশাবাদী। প্রকল্পের মাধ্যমে সম্ভাবনাময় এই লেবুর চাষ বাড়াতে চাষিদের মাঝে বিতরণ করছেন চারা সহ বিভিন্ন উপকরণ। জেলায় উৎপাদিত লেবু সরবরাহ হয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্তে। নিজের 1 একর জমিতে চায়না 3 জাতের লেবু চাষ করেছেন জুলহাস উদ্দিন। সাথে ফসল হিসেবে আবাদ করেছেন মিষ্টি কুমড়া, লাউ, পুঁইশাক, লাল শাক সহ অন্যান্য সবজি। তবে শেরপুরের নালিতাবাড়ির জুলহাস সবার নজর কেড়েছেন তার লেবুর বাগানের কারণে। রোপণের 2.5 বছর পর চারাগুলো ফলদ গাছে পরিণত হয়। এরপর থেকেই ফলন দিচ্ছে বিশেষ জাতের সিডলেস লেবু। বর্তমানে তার বাগান থেকে প্রতিদিন 1000 খানেক লেবু উত্তোলন হয়। প্রতি 1000 লেবু বিক্রি করছেন 8 থেকে 9000 টাকায়। খরচ বাদে আমার 2 লক্ষ টাকা আর কি ইনকাম থাকে। কৃষি অফিসের সহযোগিতা আমি পাই, ওনারা আমার অনেক সহযোগিতা হেল্প করে। শিমুলতলা গ্রামের প্রায় 40 জনের কর্মসংস্থান হয়েছে জুলহাসের বাগানে। জুলহাসের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই ঝুঁকছেন উন্নত জাতের লেবু চাষে। লেবুর বাগানে কাজ করি, প্রতিদিন করে বেতন দেয় 500 টাকা করে। এই পানি দেই, গাছের বীজ দেই। এখন লেবুর প্রচুর চাহিদা। আসলে আমি মনে করি এগুলি যদি আমরা করতে পারি, আমাদের স্থানীয় বাজারের যে চাহিদা এগুলি মিটিয়ে আমরা বাহিরেও আমরা বিক্রি করতে পারবো। আগ্রহীদের প্রয়োজনীয় পরামর্শ সহ সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। নালিতাবাড়ির মানুষের যে লেবু জাতীয় খাবারের যে চাহিদা আছে তা আমরা পূরণ করছি আমাদের নিজস্ব উৎপাদনের মাধ্যমে। পাশাপাশি আমরা এখান থেকে শেরপুর জেলা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে কিন্তু লেবু আমরা সরবরাহ করছি। পাহাড়ি জনপদের জীবনযাত্রার মান অনেক বৃদ্ধি পেয়েছে। নালিতাবাড়ি উপজেলায় এই বছর প্রায় 135 হেক্টর জমিতে লেবু জাতীয় ফলের চাষ হয়েছে। সৃজন করা হয়েছে প্রায় 450টি লেবু ও মাল্টার বাগান। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। 6.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পেরু। নিহত অন্তত 1 জন। রাজধানী লিমা থেকে 30 কিলোমিটার দূরে ক্যালাও শহরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। দেয়াল ধসে গাড়ির ওপর পড়ায় তাৎক্ষণিক মৃত্যু হয় 1 জনের। কম্পনের শিকার আশপাশের বেশ কয়েকটি অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর ও স্থাপনা। এর আগে 2021 সালের 7.5 মাত্রা ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় পেরু।